জীবন কি সত্যই রথের সঙ্গে তুলনীয়? তাহলে জীবনকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে? রথের সঙ্গে। তারপরে হচ্ছে যে জীবন রহস্যের মূল সূত্র ভেদ করতে মানুষের কৌতূহল যেমন অসীম, জিজ্ঞাসাও তেমনই অনন্ত। এখানে যে এই যে লাস্ট লাইনটা, জীবনকে নদীর সঙ্গে তুলনা করলেও যেমন আমরা ঘাড় কাত করে সায় দিই, তেমনি আবার নৌকোর সঙ্গে তুলনা করলেও আপত্তি জানাই না। তাহলে জীবনকে কার কার সাথে তুলনা করা হয়েছে? একবার নদীর সাথে তুলনা করা হয়েছে, আরেকবার নৌকোর সাথে তুলনা করা হয়েছে। তারপর হচ্ছে জীবন রথ কি জীবন, জীবন রথ কি জীবনটাই পথ, কে বলবে জোর করে? তবু এই তুলনাটাই আমরা পছন্দ করি, ভারী যেন মানানসই। রথের সঙ্গে মানুষের জীবনের যে প্রকৃতি, যেন প্রকৃতিগত মিল রয়েছে একটা। তাহলে রথের সঙ্গে মানুষের কোথায় মিল রয়েছে? রথ ছোট বড় জমকালো সাধাসিধে নানা ধরনের নানা আকৃতির। পূর্ব নির্দিষ্ট, পূর্ব নির্দিষ্ট আহ পথ ধরে লক্ষ্যে পৌঁছনোই তার একমাত্র কাজ। ভাগ্যক্রমে কারো পথ প্রশস্ত, আচ্ছা রথ ছোট বড় জমকালো সাধাসিধে নানা ধরনের নানা আকৃতি, রথ কেমন? এই অবধি হবে এটা, ঠিক আছে, নানা আকৃতি। পূর্ব নির্দিষ্ট পথ ধরে লক্ষ্যে পৌঁছনোই তার একমাত্র কাজ। তার একমাত্র কাজ কি? ভাগ্যক্রমে কারো পথ প্রশস্ত মসৃণ, প্রশস্ত মসৃণ রৌদ্রালোকে উজ্জ্বল, কারো বা সংকীর্ণ সর্পিল অন্ধকারাচ্ছন্ন। আচ্ছা, তারপরে হলো, তারপরে হলো যে দৈবাত এমন একটি, তাহলে পথ ভাগ্যক্রমে কারো পথ প্রশস্ত, ঠিক আছে, খুবই ভালো, মসৃণ একেবারে, রৌদ্রালোকে উজ্জ্বল, কারো বা হচ্ছে সংকীর্ণ সর্পিল অন্ধকারাচ্ছন্ন, সাপের মতো মানে বেঁকে চুড়ে গেছে, এইরকম ব্যাপার। দৈবাত এমন এক আত্মীয় জীবনেরও আবির্ভাব ঘটে, পথ যারা নিজেরা সৃষ্টি করে, নির্দিষ্ট বাঁধা পথ তাদের জন্য নয়, কিন্তু সে নিতান্তই দৈবাৎ, তাই তাদের আমরা দূর থেকে পুজো করি, বলি দেবতা। তাহলে পথকে আমরা কি বলি? সাধারণ যারা, তাদের প্রথম দল চলে নিশ্চিন্তে নিঃশব্দে, ছোট বড় যাই হোক, একের পর একের সঙ্গে অপরের বস্তুগত পার্থক্য বিশেষ কিছু নেই, জীবনটা যেন এদের কাছে জন্ম আর মৃত্যুর বেষ্টনীতে আবদ্ধ সাদা একখানা পর্দা মাত্র, সমস্যা নেই, সংগ্রাম নেই। আচ্ছা, এখানে আহ এখানে আরেকটা হচ্ছে, পথ যারা নিজেরা সৃষ্টি করে তাদেরকে আমরা দূর থেকে পুজো করি, বলি দেবতা, নির্দিষ্ট বাধা পথ তাদের জন্য নয়, কিন্তু সে নিতান্তই দৈবাৎ। এইটা তাদেরকে, তাহলে দেবতা কাদেরকে বলা হচ্ছে সেইটা, ঠিক আছে। তাই পথ যাদের জন্য নির্দিষ্ট বাধা পথ যাদের নেই, যারা নিজেরা পথ সৃষ্টি করে, তাদেরকে কি বলা হয়? প্রশ্নটা এইভাবে আসবে। তাহলে এখানে দুটো দলের কথা বলা হয়েছে, একটা হচ্ছে
অপর দলটা সম্পূর্ণ। সাধারণ যারা, তাদের প্রথম দল চলে নিশ্চিন্তে নিঃশব্দে। ছোট বড় যাই হোক, একের সঙ্গে অপরের বস্তুগত পার্থক্য বিশেষ কিছু নেই। জীবনটা যেন এদের কাছে জন্ম আর মৃত্যুর বেষ্টনীতে আবদ্ধ সাদা একখানা পর্দা মাত্র। সমস্যা নেই, সংগ্রাম নেই। আর অপর দল সম্পূর্ণ উল্টো। এদের চাকা কখনো সংকীর্ণ আর বাঁকাচোরা পথের কোনায় কোনায় ধাক্কা খেয়ে আর্তনাদ করে ওঠে। কখনো কাদায় বলে গিয়ে, এটা বসে গিয়ে হবে, বসে হবে এটা, হ্যাঁ, কাদায় কাদায় বসে গিয়ে অচল হয়ে থেমে পড়ে। এরাই জগতে আনে অশান্তির অভিশাপ, ঘটায় বিশৃঙ্খলা। কারা? এদের চাকা সংকীর্ণ, তাহলে যারা সংকীর্ণ পথে চলে তাদের। তাহলে এখনো আমরা কিন্তু বুঝিনি কার কথা বলছি। এই এত যে বিবরণ দিয়েছে উপন্যাসের ক্ষেত্রে, এটাই গুরুত্বপূর্ণ যে এটা কার কথা বলছে। তাহলে কার কথা বলছে এবার আমরা বলবো, যে নইলে মণি কেন দীর্ঘ 1 যুগ ধরে অনবরত হারানো টুনিকে খুঁজে বেড়াবে। ক্লান্তিহীন শ্রান্তিহীন এই অনুসন্ধানের সাধনা, তাহলে কার সম্পর্কে বলা হয়েছে? মনির। ক্লান্তিহীন শ্রান্তিহীন এই অনুসন্ধানের সাধনা যদি তুচ্ছ একটা পলাতক শিশুর উদ্দেশ্যে না হয়ে আধ্যাত্মিক খাতে প্রবাহিত হতো, তাহলে বোধ করি এতদিনে ভগবান পেত মনি। কিন্তু সে কথা কে বোঝাবে মনিকে? কে ফেরাতে পারবে ওকে ওর এই উৎকট সাধনার পথ থেকে? জ্যোতিপ্রকাশ হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছে। তাহলে হতাশ হয়ে কে হাল ছেড়ে দিয়েছে? অপরিণত বুদ্ধির ক্ষণিক অসাবধানতার খেসারত যোগাচ্ছে পরিণত জীবনের সমস্ত সামর্থ্য দিয়ে। অনেক দিন অনেক সময় বারবার এই কথাটাই ভেবেছে সে, কিন্তু অসাবধানতাটা কি কেবলমাত্র জ্যোতিপ্রকাশের? 20 বছর আগে সেই অভিশপ্ত ক্ষণটাকে কি সে 20,000 বার যাচাই করেনি মনে মনে? কার কথা বলা হয়েছে এই কথাটার মধ্য দিয়ে? সেটা হলো জ্যোতিপ্রকাশের। সুদূর পূর্ব প্রবাস যাত্রার, আচ্ছা, জ্যোতিপ্রকাশ প্রবাসে কোথায় গিয়েছিল? ম্যাম ভুলে গেছি। যা, রাশিয়া। সুদূর প্রবাস যাত্রার পূর্বক্ষণে বিচ্ছেদ বেদনার আশঙ্কায় কাতর জ্যোতিপ্রকাশের কম্পিত হৃদয়ের কাছে নিজেকে অমন নিঃশেষে সমর্পণ করতে এলো কেন মনি? নিজের আকুলতার তীব্রতা বোঝাতে, অনেকটা দুঃখ বোঝাবার জন্য, অনেকটা মূল্য দিতে। এই জায়গাটা মনি অবুঝ, কিন্তু জ্যোতিপ্রকাশই বা খুব বেশি বুঝমান হবে কিসের জোরে? মনি বালিকা। জ্যোতিপ্রকাশই বা তখন কত বিজ্ঞ বিচক্ষণ ছিল। অপরাধের ওজন কষবে কে? নিজের মনের বিচার আর বিশ্লেষণ দিয়ে যাই স্থির করুক, তবু নিজেকেই দণ্ড দিতে চেয়েছে জ্যোতিপ্রকাশ। তবু নিজেকেই দণ্ড দিতে চেয়েছে। কে দণ্ড দিতে চেয়েছে? আচ্ছা, কে নিজেকে দণ্ড দিতে চেয়েছে? অপরাধীর নম্রতা দিয়ে দাঁড়িয়েছে মনির সামনে। তাই মনির এই যুক্তিহীন খেয়ালের বাহক সে। টুনিকে খুঁজে বার করতেই হবে। মনির এই ইচ্ছার বেগে টুনিকে খুঁজে বার করতেই হবে। এটা কার ইচ্ছে?
মনির এই ইচ্ছার বেগে 1 যুগ ধরে চালিত হচ্ছে জ্যোতিপ্রকাশ। 1 যুগ, 12 বছর। কোন ফাঁকে কর্তব্য পরিণত হয়েছে অভ্যাসে, অভ্যাস দাঁড়িয়েছে স্বভাবে। হতাশ হয়েছে, হাল ছেড়ে দিয়েছে, তবু দিনের পর দিন মনিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। পথে ঘাটে, ঘাটে বাজারে, স্কুলের গেটে, খেলার মাঠে, সিনেমায়, সার্কাসে, মেলায়, যাত্রায়, অনাথাশ্রমে, হাসপাতালে। কোথায় নয়? হারানো একটা মেয়েকে হঠাৎ দেখতে পাবার সম্ভাবনা কোথায় নেই? অদেখা টুনিকে খুঁজে বার করতে হলে মনিকে নিয়ে বেড়ানো ছাড়া উপায় কি? জ্যোতিপ্রকাশের নাগালের মধ্যে বসে থাকলেই কি চিনতে পারবে জ্যোতিপ্রকাশ? একখানা ফটোই কি আছে টুনির? মহালক্ষীর হাতের পুতুল মণি। আচ্ছা, এই জায়গায় মহালক্ষীর হাতের পুতুল মণি। বিনিদ্র নির্জন অবসরে, রাতের নির্জন অবসরে লুকিয়ে লুকিয়ে শুধু টুনির উপস্থিতির সমস্যাই ভেবেছে। অনুপস্থিতির সমস্যাটা তো ভেবে দেখেনি কোনোদিন। তা ভাবলেই বা করতো কি? ফটো তুলিয়ে রাখতো টুনির, নাম পরিচয়ের মোহরাঙ্কিত পদক ঝুলিয়ে দিত টুনির গলায়। মণি, যে মণি 200টা শাড়ি জামার স্তূপের ওপর বসে নিরুপায় দৃষ্টি মেলে তাকিয়ে তাকিয়ে দেখেছে দুটো মাত্র রং জলা ফ্রক পরে কিভাবে দিন কাটছে টুনির। টুনি কোনোদিন 1 ফোঁটা দুধ খেতে পেত কিনা মনির জানা ছিল না। ছিল কি? টুনির খাওয়া হয়েছে কিনা এই সাধারণ প্রশ্নটুকুও করবার সাহস কোনোদিন হয়েছিল মনির? নিজে হাতে করে কখনো কিছু খেতে দিয়েছিল মনি টুনিকে? একবারই শুধু একটাই জিনিস দিয়েছিল, সেটা হচ্ছে কি ছিল? ওই সেই যখন দেখতে এসেছিল তখন হ্যাঁ হ্যাঁ, চকলেট দিয়েছিল। চকলেট চকলেট দিয়েছিল না? হ্যাঁ, এই যে রূপলি রাংতায় মোড়া একখানা চকলেট, কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে সেই চকলেটটা টুনি খায়নি। ঠিক আছে, সেই চকলেটটা টুনি খায়নি। আচ্ছা, কাগজের ওপর কাগজ মুড়ে মুড়ে অত যত্নে ছাদের সিঁড়ির জাফরিতে তুলে রেখে দিয়েছিল কেন? পদ্মপুকুরের সেই ভাড়াটে বাড়িটার সিঁড়িতে। তাহলে কোথায় ভাড়াটে বাড়িটা? কোথায় ছিল? পদ্মপুকুরে। তাহলে ওদের গ্রামের বাড়ি কোথায় ছিল? মণিমালাদের গ্রামের বাড়ি কোথায় ছিল? কাটোয়া। ইয়েস, কাটোয়া। আর শহরেরটা হচ্ছে ওই ভবানী, মানে পদ্মপুকুর, এই এলাকাটা ভবানীপুরের মানে পদ্মপুকুরের কাছে। আচ্ছা, জ্যোতিপ্রকাশ মণিকে যে কথাগুলো বলেছে সেটা হচ্ছে মণি হচ্ছে কাণ্ডজ্ঞানহীন, মণি অধীর, মণি হচ্ছে পাগল। মণি অধীর দীর্ঘ 7-7টা বছর অত ধৈর্য ধরেছিল কি করে তবে? বিদ্রোহ করেনি, পাগল হয়নি, একটি শব্দ উচ্চারণ করেনি তো? কিন্তু কেন করেনি? কেন মহালক্ষীর বিদ্বেষ দৃষ্টির সামনে থেকে তাকে আড়াল করে দাঁড়ায়নি? কেন তরুবালার রুক্ষ কর্কশ হাত থেকে ছিনিয়ে নিয়ে নিজের বুকের ভেতর আশ্রয় দেয়নি? কেন চিৎকার করে সারা জগৎকে শোনাতে পারেনি টুনি আমার, টুনি আমার, টুনিকে হতশ্রদ্ধা করবার অধিকার তোমাদের নেই? আচ্ছা, এখানে সেরকম কিছু নেই। টুনিকে হতশ্রদ্ধা করবার অধিকার তোমাদের নেই, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে মণি অসহায় দৃষ্টি মেলে মেলে বলে, কই বলিনি তো কথা। আচ্ছা, এখানে সেরকম কিছু নেই। বারণ আমি করছি, বারণ আমি করছি না মণি, তুমি, কিন্তু তুমি বুদ্ধিটাকে একটু পরিষ্কার করে দেখো না। যদি পাবার হতো তাহলে চুঁচুড়োতে সেই বুড়ির বাড়িতেই কি পেতাম না আমরা? কয়েকটা দিনের জন্য চিরদিনের মতো হারাতাম আবার। আচ্ছা, এখানে কার কথা বলা হয়েছে?
কার বাড়ির কথা বলা হয়েছে এটা চুঁচুড়োতে বলতে মনে পড়ছে? সুকৃতিদের বাড়িতে। সুকৃতি, হ্যাঁ একদমই তাই, সুকৃতি দেবীর বাড়ির কথা বলা হয়েছে। আচ্ছা, এবার হলো যে উম, আচ্ছা, হয়তো ভগবান আবার জুটিয়ে দিয়েছেন নিরাপদ আশ্রয়, এবার তাকে ভুলতে চেষ্টা করো মনি, এ খোঁজার পালা শেষ হোক। শেষ পর্যন্ত কি পাগল হয়ে যাবে? ভুলতে বলছো, খোঁজার পালা শেষ করে দেব? আচ্ছা, এবার এ খোঁজার পালা শেষ হোক, এই যে লাইনটা আছে, কাকে খোঁজার পালার শেষ করার কথা বলা হচ্ছে? ভুলতে বলছো, আচ্ছা কি আবার করবে? যদি প্রকাশ জোর দিয়ে বলে সাধারণ মানুষে যা করে, হাসবে, গল্প করবে পাঁচজনের সঙ্গে। আহ জ্যোতিপ্রকাশ বলছে যে সাধারণ মানুষ যা করে তুমিও সেটাই করবে, হাসবে, গল্প করবে, তারপরে হচ্ছে পাঁচজনের সঙ্গে মিশবে। আর কি বলছে? পাঁচজনের সঙ্গে মিশবে, ঘর সংসার করবে। এই কত লোকের তো প্রথম সন্তান মারাও যায় মনি। আচ্ছা, তারপরে হলো স্বামীর ব্যাকুলতা মনির হৃদয় স্পর্শ করে নাকি? হয়তো করে, কিন্তু টুনিকে ভুলে গিয়ে নিশ্চিন্ত হয়ে ঘর সংসার করতে হবে, প্রতিনিয়ত বিঁধবে না অপরাধ রোধের সুতীক্ষ্ণ কাঁটা। তাই সে বলে মারা গেলে তো সান্ত্বনা থাকে, ভগবান নিয়েছেন। আচ্ছা, স্বামীর ব্যাকুলতা মনির হৃদয়ে স্পর্শ করে নাকি, এই লাইনটা মনির স্বামীর নাম কি? ঠিক আছে, জ্যোতিপ্রকাশ হবে উত্তর। মনে করো ভগবানই নিয়েছেন তাকে, কাকে নেওয়ার কথা বলছে? আচ্ছা, এবারে হচ্ছে যে ও কথা বলো না, আছে নিশ্চয়ই, সে আছে, থাকুক, তোমার আমার হয়ে নেই, তবে আমাদের কি থাকবে? গলার স্বর ভেঙে আসে মনির। গলার স্বর ভেঙে আসে কার? সেটা হচ্ছে মনির। আমাদের ভগবান আবার দেবেন মনি, তুমি সহজ সুস্থ ভাবে আবার দেবেন ভগবান। হঠাৎ উত্তেজিত হয়ে উঠে বসে মনি। আবার দেবেন? কখনো নয়। কেন দেবেন? নিতে লজ্জা করবে না? যাই হোক, এবারে হচ্ছে যে হঠাৎ স্বামীর কোলে আছড়ে পড়ে ডুকরে কেঁদে ওঠে, কে কেঁদে ওঠে? আগে এই কান্নাটা ছিল না, ব্যাকুলতা ছিল, অবুঝপনা ছিল, জেদও ছিল, তবু কান্না। এই একটা জিনিস যা কোনো ক্রমেই বরদাস্ত করা যায় না, শরৎ শশীর কাছ থেকে অপ্রত্যাশিত আঘাত পেয়ে ফিরে আসা পর্যন্ত হয়েছে এইটা। কে আঘাতটা পেয়েছে শরৎ শশীর কাছ থেকে? আচ্ছা, এখানে বেড়াতে যাওয়ার কথা বলছে জ্যোতিপ্রকাশ, তখন মণি বলছে যে সে যেন একাই যায়। ঠিক আছে, একাই যাওয়ার কথা বলছে।
এই যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি জ্যোতিপ্রকাশকে তখন মণি এক প্রকার একাই যাওয়ার কথা বলছে। মণি অপরাধী মুখে বলে, বরং একলাই তুমি দিন কত কোথাও যাও। এখানটা হলো, এখানে আর সেরকম কিছু নেই কথোপকথনের মধ্যে, এখানে আমরা সেরকম ভাবে কোথাওই দেখতে পাই না। মনির চোখের কোণ জলে ভারী হয়ে আসে, বলে, ও কি কথা, আমাকে এই রকম ভাবো তুমি? আমি তো শুধু তোমার ভালোর জন্যই বলছি। আমার খেয়ালে চলে 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 তোমার কত কষ্ট। জ্যোতিপ্রকাশ হেসে ওঠে, তুমি আজকাল যে যেরকম আমার ভালো আর কষ্ট বুঝতে শিখেছো তার সন্দেহ হচ্ছে। বোধ করি প্রায় মানুষ হয়ে এসেছো। আচ্ছা, এখানে জ্যোতিপ্রকাশ এর পরের একটা লাইনে আছে যেখানে জ্যোতিপ্রকাশ পাপ আর প্রায়শ্চিত্তের কথা বলছেন। জ্যোতিপ্রকাশ বোধহয় কিছুটা ভুল বোঝে, তাই ঈষৎ বিরক্ত কণ্ঠে বলে, পাপ আর প্রায়শ্চিত্ত এইসব বিশ্রী বিশ্রী কথা বলো না আমার সামনে। পাপ তোমার, আমার, না সমাজের? তা আমরা যখন সমাজের ভেতর থাকতে চাই, আমাদেরও অংশ নেই কি? মণি হঠাৎ উঠে দাঁড়িয়ে বার দুই সারা ঘরটা ঘুরে এসে বলে, আমি কোনোদিন ওর গায়ে হাত দিইনি জানো। ঝি চাকরে ছেলে মেয়েকেও তো লোকে আয় বলে কাছে ডাকে, তবে কেন? কেন তাকে একদিনও? অথচ সে যাবার সময় বলে গেল। আচ্ছা, এই কথাটা অনেকবার শুনেছি। এর পরে একটা হলো, মণি আবার উত্তেজিত হয়ে ওঠে। সমাজের ভয়ে? আবার কি? সমাজ মানে কি? ভয় ছিল সম্মানের, পাছে লোকের কাছে সম্মানহানি হয়, এই তো। কবিরা মিছামিছি বলেন, এই লাইনটা, সমুদ্রের পার আছে তার, সমুদ্রের পার আছে, তল আছে তার, অপার অতল অপার মাতৃ স্নেহ পারাপার। এই লাইনটা সব বাজে, একমাত্র নিজের ওপরই মানুষের অতল অপার মমতা। বেশ, তাই যদি মনুষ্য ধর্ম হয়, দুঃখ করে লাভ কি? মানুষ ভিন্ন আর তো কিছু নই আমরা, তাই ভেবে ভুলেই যাব তবে? জ্যোতিপ্রকাশ আবার হাসবার চেষ্টা করে। তাই ভেবে ভুলতে হবে, এটা একটা প্র্যাকটিক্যাল কথা নয়। ভোলার চেষ্টা করা উচিত, তাই ব্যর্থ চেষ্টার একটা শেষ থাকা উচিত, তাই। মণি বিচক্ষণ ম্লান মুখে বসে থাকে। আচ্ছা, দিনের পর দিন, এর পরে একটা লাইন আছে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে, দিনের পর দিন একই নাটকের পুনরাভিনয়। এইভাবে কাটছে জ্যোতিপ্রকাশের 12 বৎসর ব্যাপী বিবাহিত জীবন। দিনের পর দিন একই নাটকের পুনরাভিনয়, এইভাবে কাটছে জ্যোতিপ্রকাশের 12 বৎসর ব্যাপী বিবাহিত জীবন। এই লাইনটা, তার বিবাহিত জীবন কত দিনের? মহালক্ষ্মীর অভিশাপ লাগলো নাকি? নিতান্ত মুখচোরা মণিকেও নিজের ইচ্ছার জোর খাটাতে দেখে স্তম্ভিত হয়ে অন্যত্র বিবাহ দেবার আশায় হতাশ হয়ে ক্রুদ্ধ, আচ্ছা, ক্রুদ্ধ, অপমানাহত চিত্তে একমাত্র সন্তানের মমতা ত্যাগ করে তিনি যখন বিবাহের আগের রাত্রে কাশীবাসের সংকল্প নিয়ে, তাহলে মহালক্ষ্মী এখন কোথায় আছে? এটা আমরা আগেও শুনেছি, মহালক্ষ্মী আছে এখন কাশী, তাই তো, কাশীবাসী। তো কাশীতে গেছে সংকল্প নিয়ে, চিরদিনের জন্য দেশ ছেড়েছিলেন, চিরদিনের জন্য দেশ ছেড়েছিলেন, তখন কি তাদের দাম্পত্য জীবনের উদ্দেশ্যে এই ক্রূর অভিশাপ দিয়ে গিয়েছিলেন?
তাই একদিন জন্য সুখী হতে পারলো না মনি, সুখী হতে দিল না জ্যোতিপ্রকাশকে। কেন্দ্রচ্যুত গ্রহের মতো ছুটোছুটি করে বেড়াচ্ছে, গ্রহের মতো ছুটোছুটি করে বেড়াচ্ছে, এদেশ থেকে ওদেশে, এখান থেকে ওখানে। জ্যোতিপ্রকাশ যদি মনির এই পাগলামির প্রশ্রয় না দিত, সেইটাই কি ঠিক হতো? যদি তিরস্কার করত, যদি শাসন করত? এখানে একটা লাইন আছে, একটু নিচে আসতে হবে, যেখানে বলা হচ্ছে শোককে পুষে রাখা প্রায় হাতি পোষার মতোই ব্যাপার নয় কি? ওই দরিদ্র সংসারে পড়লেই এই লাইনটা এটার পরে আছে। এই যে, তার জন্যও তো চাই ঐশ্বর্য প্রাচুর্য অবস্থার আনুকূল্য, কিন্তু সেদিক দিয়েই বা করবে কি জ্যোতিপ্রকাশ? ইচ্ছে করে তো গরিব হয়ে যেতে পারে না? চাকর বামুন গুলোকে বিদেয় করে মনির ঘাড়ে কাজ চাপিয়ে দিতে পারে না তো? মণি আর তার মাঝখানে যে অদৃশ্য প্রাচীর অচল অনড় হয়ে বসে আছে, সেই টুনির ওপরই সমস্ত রাগটা পড়ে শেষ পর্যন্ত। আচ্ছা, টুনির উপর রাগ পড়ে কার? অযত্নে অবহেলায় মরে যেতেও তো পারতো টুনি অতি শৈশবে। শিশু মৃত্যুর হার যে দেশে সবচেয়ে বেশি, সে দেশে এত অযত্নে টিকে থাকবার কি দরকার ছিল তার? রাগ ধরে শরৎ শশীর ওপর। যে মেয়ে হারিয়ে গেছে, যার সন্ধান দেওয়া তার সাধ্যাতীত, মনির সঙ্গে তার সাদৃশ্য খুঁজে পাবার দরকার কি ছিল শরৎ শশীর? এরপর আর সেরকম এখানে কিছু নেই গুরুত্বপূর্ণ। দুয়েরটা পড়িয়ে দিই, ছোট আছে। দেখো শুনছো, আমাকে একটা রান্না শেখবার বই এনে দেবে? জটিল সমস্যাপূর্ণ সমাজতন্ত্রবাদের একখানা বইয়ের মধ্যে নিমজ্জিত জ্যোতিপ্রকাশ হঠাৎ আদরিণী প্রিহার এহেন আবদারে চমকে উঠে এমন অবাক হয়ে তাকায় যে মনির আর অপ্রতিভ না হয়ে উপায় থাকে না। তবে সপ্রতিভ হবার চেষ্টা করে সে, বোধ করি জোর করেই করে। কি গো, অবাক অমন অবাক হয়ে তাকাচ্ছ কেন? তেলেগু ভাষা শুনলে নাকি? তাহলে এখানে কোন ভাষার কথা বলা হয়েছে? ভালো দেখে রান্নার বই। কি বই চেয়েছিল? সেটা হচ্ছে রান্নার বই। ভালো দেখে রান্নার বই একটা কিনে দাও না আমায়, সত্যি সত্যি যাতে রান্না শেখা যায়। জ্যোতিপ্রকাশ হাতের বইখানা মুড়ে অল্প হেসে বলে, কেন বলো তো? আমার বামুন ঠাকুর হঠাৎ জবাব দিল নাকি? তা কেন? এমনি বুঝি রাঁধতে ইচ্ছে করে না মানুষের? জ্যোতিপ্রকাশ মনে মনে একবার বলে, মানুষের তো অনেক ইচ্ছেই করে, কিন্তু মনুষ্যজনিত সাধারণ ইচ্ছের প্রকাশ তো কখনো দেখিনি তোমার মধ্যে। কিন্তু মুখে বলে উল্টো কথা। কিন্তু মুখে বলে উল্টো কথা। হাসতে হাসতে বলে, মানুষের না করুন, মেয়ে মানুষের নিশ্চয়ই করে। বলো তো, এখুনি যাই বইয়ের দোকানে, কপাল ফেরে আমার। আচ্ছা, তার আগে ওই লাইনটা গুরুত্বপূর্ণ, ওই যে মনে মনে যেটা জ্যোতিপ্রকাশ, মানুষের তো অনেক ইচ্ছেই করে, এইটা। একটি শিশুর বেশি কিছু ভাবি না। কাকে ভাবে না? মনিকে।
আচ্ছা, আমার তো ধারণা এখনো বাল্যকাল কাটেনি তোমার। এই কথাটা কে কার উদ্দেশ্যে বলছে? শৌখিন রন্ধন প্রণালীর মুণ্ডপাত অতঃপর দিন কয়েক চলে। এই যে অতঃপর দিন কয়েক চলে শৌখিন রন্ধন প্রণালীর মুণ্ডপাত, ঠিক আছে। কি শিখতে চেয়েছিল? ওই শৌখিন রন্ধন প্রণালী। এক্সপেরিমেন্ট, এই লাইনটা গুরুত্বপূর্ণ। এক্সপেরিমেন্টের ফলাফল যাই হোক না কেন খাদ্যযোগ্য তো হয় না বড় একটা। তবু অভ্যাসের বশে জ্যোতিপ্রকাশ আজও সন্ধ্যায় বেরিয়ে ফিরে বলে, কই তোমার ছানার জিলিপি, বার করো, রীতিমতো খিদে পেয়ে গেছে। আচ্ছা, এখানে কিসের খাবারের কথা বলা হয়েছে? ছানার জিলিপি। আচ্ছা, খিদে পেয়েছে, ঠাকুর বলবো খেতে দিতে। হরি ঠাকুর, হরি হরি ঠাকুর কেন? ছানার জিলিপি? সে আর করলাম না। ক্লান্ত সুর বেজে ওঠে মনির কণ্ঠে। করলে না মানে? ছানাগুলো হঠাৎ বয়স্ত হয়ে উঠলো নাকি? জিলিপির প্যাচে পড়তে রাজি হলো না? হাহা, তোমার যত অদ্ভুত কথা। ছানার ডালনা করতে দিয়ে দিলাম। কি হবে করে? বুঝতেই পারি ভালোও লাগে না তোমার, তার চেয়ে বরং। আচ্ছা, এখানে এবার হচ্ছে বার কত ইতস্তত করার পর মনি যে ইচ্ছা প্রকাশ করে তাতে হাসবে কি কাঁদবে ভেবেই পায় না জ্যোতিপ্রকাশ। বিগ্রহ প্রতিষ্ঠা করবে মনি। তাহলে মনি কি প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে? বিগ্রহ। বিগ্রহ প্রতিষ্ঠা করবে। এবার হলো কিসের বিগ্রহ প্রতিষ্ঠা করবে? শ্বেত পাথরের গোপাল মূর্তি। এই যে জড়ো হতে থাকে তার রাজসিক সাজসজ্জা। খাট পালঙ্ক, সিল্কের বালিশ, শাটিনের গদি, লেসের মশারি, শ্যাকরার আনাগোনা বাড়ে। রূপোর গেলাস পড়ে থাকে অনাদরে, গড়ানো হয় সোনার গেলাস। ঠাকুরের জন্য কি কি সাজসজ্জা করে এইগুলো। সোনার গেলাস না হইলে না, নইলে জল খাবেন না গোপাল, গোপালের আবদার। তাহলে গোপালের আবদারটা কি? রোজ রোজ একরকম চূড়ো নূপুর পরে থাকতে লজ্জা করে না গোপালের? কেন? গোপালের যশোদা মা কি দুঃখী কাঙাল? অতএব চূড়ো বাঁশির দ্বিতীয় তৃতীয় সংস্করণ হতে থাকে। ভোগের প্রসাদ খেয়ে, মানে ওই দিয়ে বাঁশিটা তৈরি করে দিত। ভোগের প্রসাদ খেয়ে উঠতে পারে না বাড়ির লোকে, পাড়ার ছেলেদের ডাক দিতে হয়। এতদিনে বুঝি মন বসলো মনির, সুখী হলো এতদিনে। জ্যোতিপ্রকাশের সুখ দুঃখ। আচ্ছা, মনির ইচ্ছার বাহক আর সুখের সংগ্রাহক ছাড়া নিজস্ব কোনো সত্তা আছে কিনা তাও আর মনে পড়ে না জ্যোতিপ্রকাশের। গোপাল নিয়েই যদি মনির চোখের জল শুকোয়, মুখের হাসি ফোটে, গরুর পাল জুটিয়ে আনতেও আপত্তি নেই তার। ভয়ানক খুশি করে দেবে বলে শ্যাকরাকে অর্ডার দিয়ে গোপালের মাপের সঙ্গে সামঞ্জস্য রেখে এক জোড়া রূপোর গরু গড়িয়ে এনে পকেটে লুকিয়ে রেখে উৎফুল্ল ভাবে ঘরে ঢোকে জ্যোতিপ্রকাশ।
আমি তোমার গোপালের শ্যামলী ধবলি নিয়ে এলাম। আচ্ছা, তাহলে গোপালের জন্য কি এনেছিল? শ্যামলী ধবলি। আচ্ছা, এখানে আরেকটা লাইন হচ্ছে, তোমার গোপালের জন্য শেতল। এটা দরকার নেই অতটা। গোপালের জন্য শ্যামলী ধবলি নিয়ে এলাম, এইটা দরকার। ম্যাম শীতল বলতে ওই সন্ধেবেলায় ঠাকুরকে যেটা দেওয়া হয়, আমি মামার বাড়িতে নারায়ণ মন্দিরে দেখেছি ওরা সন্ধেবেলায় ব্রাহ্মণ ঠাকুরকে দেয়। হুম হুম। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে শেতল ধবল মানে শ্যামলী ধবলিটাও সেই মানে ব্রাহ্মণকেই দেওয়ার ঠাকুরের জন্য এনেছে আর কি। এবারে হচ্ছে যে উম, এখানে আর কিছু নেই তেমন, ঠিক আছে। জ্যোতিপ্রকাশ গম্ভীর ভাবে প্রশ্ন করে, এর পরের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জ্যোতিপ্রকাশ গম্ভীর ভাবে প্রশ্ন করে, প্রথমে শুধু প্রশ্ন করে, শুধু স্পেলিং দেখো মিস্টেক। কত বয়স সেই মেয়ের? অতঃপর উত্তর শোনার পর আরেকটি বিনীত প্রশ্নে জানতে চাইবে 7 আর 12 যোগ করলে যোগফল 7ই থাকে কিনা। তখন শুরু হবে কান্নার পালা। একরকম মুখস্থ হয়ে গেছে জ্যোতিপ্রকাশের। এই এক যুগ ধরে কত বস্তুকেই ধরতে গেল মনি। সেলাই বোনা, রেশম পশম, জরি, সলমা, চরকা, রংতুলি, শিল্প কল্প বৃক্ষের অজস্র শাখার নানা শাখা ভেঙে ভেঙে দেখেছে, যদি মন বসে। মাস্টার ধরে আনলো জ্যোতিপ্রকাশ। মনির অসমাপ্ত শিক্ষার জের টেনে স্বল্প বিদ্যার স্বল্পতা দূর করতে। বই এলো রাশিকৃত, পড়ার ঘর সাজানো হলো শৌখিন কায়দায়, রীতিমতো তোড়জোড়। মাস্টার এসে কিছুদিন বিনা খরচায় ফ্যানের হাওয়া খেতে লাগলেন, আর বিনা পরিশ্রমে মাইনে। এখানে আর তেমন কিছু নেই, ওই লাইনটাই শুধু, ওই কত বয়স সেই মেয়ের, ওই জ্যোতিপ্রকাশের। এটা কার উক্তি? জ্যোতিপ্রকাশ। এখানে আর সেরকম কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে উম এই যে 3টা হচ্ছে এখান থেকে শুরু। এই অধ্যায়ে আমরা 8টা দেখবো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দিনকে আমরা যেটা করব মানে বৃহস্পতিবার, বলাই ক্লাস তো অনেক পড়া হলো, বড় বোরিং লাগে, ওখানে প্রশ্নগুলো দিয়ে দেব। আর নেক্সট দিনকে করব যেটা, সেটা হলো বিদ্রোহী। বিদ্রোহীটা পড়বো, ঠিক আছে। বিদ্রোহী পড়বো। আর হলো আর তোমাদের একবার রুটিনে দেখো তো কি আছে। একটু গ্রামারে কি কি আছে, গ্রামারটা করাবো তাহলে। এবার রুটিন দেখে আমাদের যেরকম চলছিল ওইভাবে আমরা চলবো, ঠিক আছে।
দাঁড়াও একটু এটা নোটটা দিয়ে